মা, আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা এসেছে সেটা দিয়ে আমরা তানভীরের পড়াশোনার খরচ আর সানজিদার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছি। বৃদ্ধ প্রত্নতত্ত্ববিদ আমাদের বলেছেন যে এই এলাকায় আরও অনেক ঐতিহাসিক সম্পদ লুকানো থাকতে পারে। তিনি তানভীরকে তার গবেষণা দলে নিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে গর্বিত করে তোলে সেটা হলো তানভীরের বিশ্বস্ততা আর সাহসিকতা। যেভাবে সে আমাকে তার সব পরিকল্পনায় শামিল করেছে সেটা দেখায় যে আমাদের মাছেলের বন্ধন কত মজবুত। করিম, আমার স্বামী, প্রথমে একটু চিন্তিত হয়েছিল যখন শুনেছিল যে আমি আর তানভীর এত বড় একটা প্রজেক্টে জড়িয়ে পড়েছি। কিন্তু যখন সে পুরো ঘটনাটা জানল এবং আমাদের সাফল্য দেখল, তখন সে খুবই খুশি হয়েছে। সানজিদা এখন বলে যে বড় হয়ে সেও প্রত্নতত্ত্ববিদ হবে। আমাদের বাড়িতে এখন নিয়মিত প্রত্নতত্ত্বের বই আর ইতিহাসের আলোচনা হয়। তানভীর আমাকে বলেছে, মা, তুমি না থাকলে এই সাফল্য আমার একার পক্ষে সম্ভব হতো না। যখন আমি তোমাকে ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করেছিলাম তখন আমি জানতাম যে তুমি আমাকে বিশ্বাস করবে। আর আমি বলেছি, বেটা, মাছেলের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আর কী বা থাকে? তুই যখন আমাকে তোর স্ত্রী বলে সম্বোধন করেছিলি তখন আমি বুঝে গিয়েছিলাম যে তুই আমাকে তোর সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে দেখিস। এখন আমাদের পরিবারে একটা নতুন উৎসাহ আর স্বপ্ন যুক্ত হয়েছে। তানভীর প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করে দেশের ইতিহাস আবিষ্কারে কাজ করতে চায়। আর আমি তার এই স্বপ্ন পূরণে সাহায্য করব। বৃদ্ধ প্রত্নতত্ত্ববিদ আমাদের আরও বলেছেন যে বাংলাদেশের মাটির নিচে অনেক ঐতিহাসিক সম্পদ লুকিয়ে আছে। তিনি একটা বড় প্রজেক্টের কথা বলেছেন যেখানে সারা দেশে অনুসন্ধান চালানো হবে। তানভীর এই প্রজেক্টে অংশ নিতে চায়। আর আমি তার সাথে থাকার জন্য প্রস্তুত। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পরিবারের মধ্যে বিশ্বাস আর সাহস থাকলে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। আমার এই গল্প শুনে আপনারা হয়তো ভাবছেন যে এটা কোনো সিনেমার গল্প। কিন্তু আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে প্রতিটা কথা সত্য। জীবনে কখনো কখনো এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে যেটা স্বপ্নের চেয়েও সুন্দর। তানভীর আজকাল বলে, মা, আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার কী হবে? আর আমি হেসে বলি, জানি না বেটা, কিন্তু যাই হোক না কেন আমরা একসাথে মোকাবেলা করব। আমাদের পরিবারে এখন প্রতিদিন নতুন স্বপ্ন আর নতুন পরিকল্পনার আলোচনা হয়। করিম, আমার স্বামী, এখন বলে যে আমি আর তানভীর তার জন্য গর্বের বিষয়। সানজিদাও আমাদের দেখে অনুপ্রাণিত হয়েছে। এই পুরো অভিজ্ঞতার সবচেয়ে বড় শিক্ষা হল যে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তানভীর যেভাবে আমাকে বিশ্বাস করেছে আর আমি তাকে বিশ্বাস করেছি সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। আজও মাঝে মাঝে মনে হয় যেন একটা স্বপ্নের মধ্যে দিয়ে গেছি। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের টাকা আর বাড়িতে রাখা প্রত্নতাত্ত্বিক বইগুলো দেখলে বুঝি যে সবকিছু বাস্তব। তানভীর এখন একটা ডায়েরি লিখে রাখে যেখানে সে আমাদের সব অ্যাডভেঞ্চারের কথা লিখে রাখে। সে বলে যে একদিন এই ডায়েরি থেকে একটা বই লিখবে। বইয়ের নাম হবে খিমা আর আমি, একটি অভিনব অ্যাডভেঞ্চার। আমি তাকে বলেছি, বেটা, তুই যখন সেই বই লিখবি তখন আমাদের এই গল্পটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তারা বুঝবে যে মা-সন্তানের বিশ্বাস কত শক্তিশালী হতে পারে। এই গল্পের শেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই। জীবনে যখন কোনো সন্তান আপনার কাছে কোনো অস্বাভাবিক প্রস্তাব নিয়ে আসে তখন প্রথমে তাকে বিশ্বাস করার চেষ্টা করুন। হয়তো সেই বিশ্বাসই আপনাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। আর তানভীর, সে এখন বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্বের ছাত্র। আমি তার প্রতিটা পদক্ষেপে তার পাশে আছি। আমাদের এই অংশীদারিত্ব জীবনভর চলবে। এই গল্পটি শুনে যদি আপনাদের চোখে পানি এসে থাকে তাহলে বুঝবেন যে পারিবারিক বন্ধন কত মধুর হতে পারে। আর যদি এই গল্প আপনাদের নিজের সন্তানদের সাথে আরও ভালো সম্পর্ক গড়তে অনুপ্রাণিত করে তাহলে আমার এই গল্প বলার সার্থকতা। তানভীরের সাথে আমার এই রোমাঞ্চকর যাত্রা এখনও শেষ হয়নি। আগামীতে আরও অনেক রহস্য আর অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর আমি জানি, যাই হোক না কেন আমরা একসাথে সব মোকাবেলা করব। এই গল্পটি শেষ করার আগে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই অভিজ্ঞতা ধৈর্য ধরে শুনেছেন। যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করবেন। আর হ্যাঁ, তানভীরের ব্যাংক অ্যাকাউন্টে আমার নাম এখনও জয়েন্ট হোল্ডার হিসেবে আছে। কারণ আমাদের বিশ্বাসের বন্ধন কখনো দুর্বল হবে না। তোমার নাম জয়েন্ট হোল্ডার হিসেবে যুক্ত করেছি। কি করেছিস? আমি চমকে উঠলাম। ছেলে ব্যাংকের একটা কাগজ আমার হাতে দিল। মা, আমার সব টাকার উপর এখন তোমার অধিকার আছে। আমি কাগজটা দেখলাম। সত্যিই আমার নাম জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে লেখা। এটা কেন করলি? আমি জিজ্ঞেস করলাম।
সে আমার পাশে বসল। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো লুকোছাপা থাকে না। আমি চাই আমার সব কিছু তোমার সাথে শেয়ার করতে। আমি অবাক হয়ে তাকালাম। তুই আবার স্বামী স্ত্রী বলছিস কেন? সে আমার হাত ধরল। কারণ আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখি। মা, আমার কোনো গোপনীয়তা নেই তোমার কাছে। আমার সব টাকা, সব সম্পত্তি তোমার। আমি বললাম, এটা ঠিক না। আমি তোর মা গু। মা হয়েও তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। আর আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে এই বিশ্বাসকে আরও গভীর করো। সে ব্যাংক স্টেটমেন্ট বের করল। দেখো, এখন তুমি চাইলে আমার সব টাকা তুলে নিতে পারবে গি। আমি অবাক হয়ে দেখলাম সত্যিই আমার সিয়ের অধিকার আছে। এত বিশ্বাস কেন? আমি জিজ্ঞেস করলাম। সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করো আমাকে, আমরা একসাথে এই টাকা দিয়ে নতুন জীবন শুরু করি। ব্যাংকের কাগজটা আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম করিম খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, তানভীর আর সানজিদা। তানভীর 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সানজিদা 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে পড়ে। আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। তানভীর যেভাবে আমার সাথে ব্যাংকের কথা বলেছিল, প্রথমে মনে হয়েছিল সে হয়তো কোনো বিপদে পড়েছে। কিন্তু আসল সত্যিটা জানার পরে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। 2 সপ্তাহ আগে তানভীর বাড়িতে এলো খুব গুরুগম্ভীর মুখে। সে আমার হাতে একটা ব্যাংকের কাগজ দিয়ে বলল যে সে আমার নাম তার অ্যাকাউন্টে জয়েন্ট হোল্ডার হিসেবে যুক্ত করেছে। এই কথা শুনে আমার তো মাথা ঘুরে গেল। ব্যাপারটা কি? কেন সে এমনটা করল? তানভীর বলল, মা, আমার একটা গোপন প্রজেক্ট আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আর রহস্যময়। আমি তোমাকে এর অংশীদার করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের প্রজেক্ট? সে রহস্যময় হেসে বলল, এটা বলার সময় এখনো হয়নি। তবে আমি তোমাকে বিশ্বাস করি, তাই তোমার নাম যুক্ত করেছি গি। পরের দিন সকালে তানভীর আমাকে বলল, মা, আজ আমার সাথে একটা জায়গায় যেতে হবে। খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম, কোথায়? সে বলল, পুরানো ঢাকার একটা বাড়িতে। সেখানে একটা মিটিং আছে গি। আমি তানভীরের সাথে রিকশায় করে পুরানো ঢাকার দিকে রওনা দিলাম। জায়গাটা ছিল শাঁখারীবাজার এলাকার একটা পুরানো বাড়ি। বাড়িটা দেখতে খুবই রহস্যময়। 3 তলা উঁচু, দেয়ালগুলো পুরানো ইটের তৈরি। সামনে একটা বড় লোহার গেট। বাড়ির ভিতরে ঢুকে দেখলাম অনেক লোকজন বসে আছে। সবাই খুব গুরুগম্ভীর মুখে। তানভীর আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, মা, এখানে সবাই একটা বিশেষ প্রজেক্টের সাথে জড়িত। একজন বৃদ্ধ লোক উঠে দাঁড়িয়ে বললেন, আমরা সবাই এখানে একটা ঐতিহাসিক খজানার সন্ধানে এসেছি। এই বাড়ির নিচে 300 বছরের পুরানো একটা গুপ্তধন লুকানো আছে গি। আমার চোখ তো ছানাবড়া। খজানা? গুপ্তধন? এসব কি? তানভীর আমার পাশে বসে বলল, মা, আমি গত 6 মাস ধরে এই প্রজেক্টে কাজ করছি। আমার কলেজের ইতিহাস বিভাগের এক স্যার আমাকে এই প্রজেক্টে নিয়ে এসেছেন গু। বৃদ্ধ লোকটি আবার বললেন, মোগল আমলে এই বাড়িতে একজন বড় ব্যবসায়ী থাকতেন। তিনি মারা যাওয়ার আগে তার সমস্ত সোনারূপা আর জহরত এই বাড়ির নিচে লুকিয়ে রেখে যান। আমাদের কাছে একটা পুরানো মানচিত্র আছে যেটায় গুপ্তধনের অবস্থান দেখানো আছে গি। তিনি একটা হলুদ রঙের পুরানো কাগজ বের করলেন। কাগজটায় নানা ধরনের চিহ্ন আর লাইন আঁকা। তানভীর বলল, মা, এই মানচিত্র অনুযায়ী গুপ্তধনটা এই বাড়ির পেছনের দিকে মাটির নিচে 10 ফুট গভীরতায় লুকানো আছে গি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এর সম্পর্ক কি? তানভীর বলল, মা, এই খোঁজাখুঁজির জন্য আমাদের টাকার দরকার। যন্ত্রপাতি কেনা, মানুষ ভাড়া করা, এসব করতে হবে। আমি আমার সঞ্চিত টাকা দিয়েছি। কিন্তু আরও টাকার দরকার। বৃদ্ধ লোকটি বললেন, আমাদের একটা নিয়ম আছে। যারা এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করবে, গুপ্তধন পাওয়া গেলে সেই অনুপাতে তারা ভাগ পাবে। তানভীর বলল, মা, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে আরও কিছু টাকা দিতে পারি। আমার মাথা ঝিমঝিম করছিল। এটা কি সত্যি? নাকি কোনো ফাঁদ? কিন্তু তানভীরের চোখে মুখে এত আন্তরিকতা যে আমি না করতে পারলাম না। পরের দিন আমরা খোঁড়াখুঁড়ি শুরু করলাম।
বাড়ির মালিকও আমাদের সাথে আছে। তিনি বললেন যে গুপ্তধন পাওয়া গেলে তিনিও ভাগ পাবেন। প্রায় 15-20 জন লোক মিলে কাজ শুরু করলাম। প্রথম দিন খুঁড়ে তেমন কিছু পেলাম না, শুধু কিছু পুরানো ইটের টুকরো আর মাটি। দ্বিতীয় দিনও তেমনি, কিন্তু তৃতীয় দিন হঠাৎ করে কিছু একটা পেলাম। মাটির নিচ থেকে একটা লোহার বাক্স বের করলাম। বাক্সটা খুবই পুরানো আর ভারী। সবাই উত্তেজিত হয়ে গেল। বৃদ্ধ লোকটি খুবই যত্ন করে বাক্সটা খুলতে চেষ্টা করছিলেন। বাক্সটা খুলে দেখি ভিতরে অনেকগুলো পুরানো কয়েন আর কিছু জহরত। সত্যি, আসলেই গুপ্তধন। সবাই চিৎকার করে উঠল। তানভীর আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমরা সফল হয়েছি। কিন্তু এখানেই শেষ নয়। বৃদ্ধ লোকটি বাক্সের একদম তলায় আরেকটা পুরানো কাগজ পেলেন। সেটা পরে তিনি বললেন, এখানে লেখা আছে যে এটা আসল গুপ্তধনের শুধু একটা অংশ। আসল বড় গুপ্তধনটা আছে অন্য জায়গায়। নতুন কাগজটায় লেখা ছিল যে আসল বড় গুপ্তধনটা লুকানো আছে রমনা এলাকার একটা পুরানো মসজিদের নিচে। সেখানে নাকি সোনার মোহর, হীরার গহনা আর অনেক মূল্যবান জিনিস আছে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে পরবর্তী অভিযান হবে সেই মসজিদে। কিন্তু এবার আরও বেশি সাবধানতা দরকার, কারণ মসজিদে খোঁড়াখুঁড়ি করা একটু জটিল ব্যাপার। তানভীর বলল, মা, এবার আমাদের আরও টাকার দরকার হবে। মসজিদের ইমাম সাহেবের অনুমতি নিতে হবে, আরও আধুনিক যন্ত্রপাতি লাগবে। আমি চিন্তায় পড়ে গেলাম। এত বড় একটা প্রজেক্টে জড়িয়ে পড়েছি, কিন্তু প্রথম দিনেই যখন সত্যিকারের কিছু পেয়েছি, তখন মনে হচ্ছে হয়তো আসলেই বড় কিছু পাওয়া যেতে পারে। পরের সপ্তাহে আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললাম। উনি বললেন যে মসজিদের ইতিহাস নিয়ে তিনি অবগত আছেন। সত্যিই নাকি মোগল আমলে এখানে একজন ধনী ব্যবসায়ীর বাড়ি ছিল। পরে সেই জায়গায় মসজিদ তৈরি হয়েছে। ইমাম সাহেব বললেন, আপনারা যদি মসজিদের কোনো ক্ষতি না করেন আর যা পাবেন তার একটা অংশ মসজিদের উন্নতির জন্য দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। খোঁজাখুঁজির কাজ শুরু করলাম খুব সাবধানে। মসজিদের পেছনের দিকে একটা ছোট জায়গায় খোঁড়া শুরু করলাম। প্রথম 2 দিন কিছুই পেলাম না। তৃতীয় দিন হঠাৎ করে স্পেডের আঘাতে একটা শক্ত কিছুর শব্দ পেলাম। আরও সাবধানে খুঁড়ে দেখি একটা বড় পাথরের তৈরি বাক্স। এটা আগেরটার চেয়ে অনেক বড় আর ভারী। সবাই মিলে সেটা তুলতে হলো। বাক্সটা খুলে দেখি আসলেই সোনার মোহর আর অনেক জহরত। এত সুন্দর আর চকচকে। আমার জীবনে এত দামি জিনিস কখনো দেখিনি। তানভীর আমার হাত ধরে বলল, মা, এবার আমরা সত্যিই ধনী হয়ে গেছি। বৃদ্ধ লোকটি জিনিসগুলো গুনে দেখলেন যে এর বাজার দাম অন্তত 50 লাখ টাকার মতো হবে। আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। এত টাকা! কিন্তু সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল আরও। বাক্সের তলায় আরেকটা কাগজ পাওয়া গেল। সেখানে লেখা ছিল 3টা আলাদা জায়গার ঠিকানা যেখানে আরও গুপ্তধন লুকানো আছে। একটা জায়গা ছিল লালবাগ এলাকায়, একটা ধানমন্ডিতে আর একটা ওয়ারি এলাকায়। প্রতিটা জায়গায় নাকি আলাদা ধরনের সম্পদ লুকানো আছে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এবার আরও বড় দল গঠন করে এই 3টা জায়গায় একসাথে অভিযান চালাব। তানভীর বলল, মা, এবার আমাদের অনেক বেশি টাকার দরকার হবে। আরও লোকজন ভাড়া করতে হবে, যন্ত্রপাতি কিনতে হবে। আমি এতক্ষণে বুঝলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা একটা বিশাল প্রজেক্ট। তানভীর আমাকে যেভাবে এর সাথে জড়িয়েছে সেটা আসলে কত বড় একটা সুযোগ। পরের দিন আমরা লালবাগের দিকে রওনা দিলাম। সেখানে একটা পুরানো বাগানবাড়ির মধ্যে খোঁজাখুঁজি করার কথা। জায়গাটা খুঁজে পেতে বেশ কষ্ট হল, কিন্তু শেষ পর্যন্ত পেয়ে গেলাম। লালবাগের সেই জায়গায় খুঁড়ে আমরা একটা তামার তৈরি বড় পাত্র পেলাম। সেটার ভিতরে ছিল অনেক রূপার গহনা আর প্রাচীন কয়েন। দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজকুমারীর গহনার বাক্স। ধানমন্ডির জায়গাটায় গিয়ে দেখি সেটা একটা পুরানো পুকুরের পাড়ে। মানচিত্র অনুযায়ী পুকুরের পাড়ের একটা নির্দিষ্ট জায়গায় খুঁড়তে হবে। সেখানে পেলাম একটা মাটির কলসি ভর্তি সোনার অলংকার। ওয়ারি এলাকার জায়গাটা ছিল একটা পুরানো মন্দিরের পেছনে। সেখানে খুঁড়ে পেলাম সবচেয়ে বড় চমক, একটা লোহার সিন্দুক ভর্তি মুক্তা আর হীরার গহনা। এত সুন্দর আর দামি জিনিস যে দেখতেই থাকি। এতদিনে আমাদের সংগ্রহ হয়ে গেছে কয়েক কোটি টাকার মতো সম্পদ। বৃদ্ধ লোকটি হিসেব করে দেখলেন যে প্রতিটা বিনিয়োগকারী তাদের বিনিয়োগের 10 গুণ ফেরত পাবে। তানভীর আমাকে বলল, মা, দেখো কি অদ্ভুত ব্যাপার। তুমি আমাকে বিশ্বাস করেছিলে বলেই আজ আমরা এত বড় সাফল্য পেয়েছি। তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা দিয়েছিলাম সেটা এখন কয়েক কোটি টাকা হয়ে গেছে। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল।
সব গুপ্তধন পাওয়ার পরে বৃদ্ধ লোকটি আমাদের একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, আসলে এই পুরো প্রজেক্টটা ছিল একটা পরীক্ষা গো। আমরা সবাই চমকে গেলাম। পরীক্ষা মানে? তিনি বললেন, আমি একজন প্রত্নতত্ত্ববিদ। গত 10 বছর ধরে আমি এই এলাকার ইতিহাস নিয়ে গবেষণা করছি। আমি জানতাম যে এখানে সত্যিই গুপ্তধন আছে। কিন্তু আমি একা এই কাজ করতে পারতাম না। তাই আমি এমন কিছু লোক খুঁজছিলাম যারা সাহসী আর বিশ্বস্ত। তানভীরকে আমি তার কলেজে খুঁজে পেয়েছিলাম। সে খুবই মেধাবী আর সাহসী। আমি তাকে এই প্রজেক্টে নিয়ে এসেছি। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে সে তার পরিবারের সাথে কতটা বিশ্বস্ত। যখন সে তার মায়ের নাম ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করল এবং আপনি তাকে বিশ্বাস করলেন, তখনই আমি নিশ্চিত হলাম যে আপনারা সঠিক মানুষ গো। আমার চোখে তখন আনন্দের জল। তানভীর আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমাকে বিশ্বাস করেছিলে বলেই আমরা আজ এই সাফল্য পেয়েছি। বৃদ্ধ লোকটি আরও বললেন, এখন আপনাদের সামনে একটা বড় দায়িত্ব আছে। এই প্রাচীন সম্পদগুলো জাতীয় সম্পদ। এগুলো জাদুঘরে দান করতে হবে। তবে সরকার আপনাদের যথাযথ পুরস্কার দেবে কি? আমরা সবাই সম্মত হলাম। পরে জানা গেল যে সরকার আমাদের পাওয়া প্রত্নসম্পদের জন্য 3 কোটি টাকা পুরস্কার দিয়েছে। আমাদের মধ্যে সেটা ভাগ হয়ে আমরা প্রত্যেকেই বেশ ভালো একটা অঙ্কের টাকা পেয়েছি। কিন্তু সবচেয়ে বড় পাওয়া ছিল তানভীরের সাথে আমার সম্পর্কটা। আমার ছেলে আমাকে কতটা বিশ্বাস করে এবং আমিও তাকে কতটা বিশ্বাস করি, সেটা এই পুরো অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে। আজ যখন এই গল্পটা বলছি, তখনও মনে হয় যেন একটা স্বপ্ন দেখেছিলাম। তানভীর এখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চায়। আর আমি তার এই স্বপ্নে পূর্ণ সাহায্য করব। ব্যাংক অ্যাকাউন্ট